আপনাদের সাথে আছি নুজহাত সাওম। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যার আজকের আয়োজনমালায় থাকছে ঢাকার বাইরে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং চিত্রশিল্পী কাজী সাইদ আহমেদের সঙ্গে আলাপচারিতা। শুরুতেই ঢাকার বাইরে। প্রথমে জানিয়ে দিচ্ছি ঢাকার বাইরের নাট্যোৎসবের সময়সূচি। চট্টগ্রামের নাট্য সংগঠন নান্দিমুখের 25 বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে নান্দিমুখ আন্তর্জাতিক নাট্যোৎসব 2015। এই আয়োজনে আগামীকাল সন্ধ্যা 7টায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে মঞ্চায়িত হবে নাট্যতীর্থ প্রযোজিত নাটক কঙ্কাল। নাট্যোৎসব চলবে 5 ডিসেম্বর পর্যন্ত। প্রিয় দর্শক, আপনার শহরের সাংস্কৃতিক অনুষ্ঠানের খবর জানিয়ে চিঠি অথবা মেইল করুন শুভ সন্ধ্যায়। আমরা তা প্রচার করব আমাদের ঢাকার বাইরে সেগমেন্টে। আমাদের ঠিকানা থাকছে অনুষ্ঠানের শেষের দিকে। দ্রোহ প্রেম ঐতিহ্যের স্বপ্নযাত্রা, এই স্লোগান নিয়ে যশোর বিবর্তন নাট্য সংগঠনের 25 বছর পূর্তি উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে 8 দিনব্যাপী আন্তর্জাতিক নাট্যোৎসব। উৎসবে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রতিদিন সন্ধ্যা 6:30টায় বাংলাদেশ, ভারত ও নেপালের নাট্য দলগুলো তাদের নাটক পরিবেশন করবে। নাট্যোৎসব চলবে 4 ডিসেম্বর পর্যন্ত। ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে দেশ বিদেশের বরেণ্য উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পীদের অংশগ্রহণে বেঙ্গল উচ্চাঙ্গ উৎসব 2015। উৎসব চলবে 1 ডিসেম্বর পর্যন্ত। এবার জানিয়ে দিচ্ছি ঢাকার বিভিন্ন গ্যালারিতে চলতে থাকা চিত্র ও অন্যান্য শিল্পকর্ম প্রদর্শনীর সময়সূচি। বেঙ্গল গ্যালারি অফ ফাইন আর্টসে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী রোকেয়া সুলতানার রোকেয়া শীর্ষক একক চিত্রকলা প্রদর্শনী। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 5 ডিসেম্বর পর্যন্ত। দেখছিলেন ঢাকা ও ঢাকার বাইরে উৎসব ও চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। এবার এনটিভি হাইলাইটস। এবার জেনে নিন কি কি থাকছে এনটিভির আজ রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6:45 দেখবেন গৌতম মণ্ডলের প্রযোজনায় তথ্য ও প্রযুক্তি ভিত্তিক অনুষ্ঠান সাইটেক ওয়াচ। রাত 8:20 থাকছে মেজবাহ উদ্দিন সুমন রচিত, নজরুল ইসলাম রাজু পরিচালিত ধারাবাহিক নাটক লেক ড্রাইভ লেন। এখানে আপনাদের দুজনের ইনভেস্টমেন্ট কোথায়? আওয়ার ইনভেস্টমেন্ট ইজ আওয়ার ব্রেন। আর ফ্র্যাঞ্চাইজিটা তো আমরাই কিনছি। ওকে, তো ফ্র্যাঞ্চাইজি যে আপনারা কিনেছেন সেই কেনার টাকাটা কিন্তু আপনারা এই ডিলে খরচ দেখিয়েছেন, লাভটাকে ডিডাক্ট করবেন, রাইট? আচ্ছা, আমি আমার প্রপোজালটা আপনাদেরকে বলি। রাত 9টায় দেখবেন আলফ্রেড খোকনের প্রযোজনায় ফারাহ শারমিনের উপস্থাপনায় সঙ্গীতানুষ্ঠান তারাই তারাই রচিত। আর না কুহু 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 কোয়েলিয়া কোয়েলিয়া কুহরিল মহুয়া বনে মহুয়া বনে মহুয়া বনে কুহু 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 কোয়েলিয়া। রাত 9:40 থাকছে পান্থ শাহরিয়ারের রচনায় নঈম ইমতিয়াজ নিয়ামুলের পরিচালনায় ধারাবাহিক নাটক বাক্সবন্দি। শেষ পর্যন্ত আমাদের বিয়েটা তাহলে হলো? সন্দেহ আছে এখনো? তোমার বাড়িতে জায়গা হবে কিনা সেই বিষয়ে সন্দেহ আছে। আমার বাড়িতে জায়গা না হলে সোজা তোমার বাড়িতে গিয়ে উঠবো। ঘর জামাই নিতে আমি রাজি না। আর নতুন বউ নিয়ে রাস্তায় রাত কাটাতেও আমি রাজি না। রাত 11:30 থাকছে আহসানুল হক পলাশের প্রযোজনায় ব্যবসায়ীদের নিয়ে অনুষ্ঠান দ্য বিজনেস আইকন। এই ছিল এনটিভির আজ রাতের অনুষ্ঠানমালার হাইলাইটস। এবার আসছি আলাপচারিতায়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী কাজী সাইদ আহমেদের চিত্র প্রদর্শনী ইনডিফিনিট ডিসপ্যাচ। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি চিত্রশিল্পী সাইদ আহমেদ। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? জি ভালো।
এই 28 তারিখ থেকে শিল্পকলায় উদ্বোধনী হয়ে গেল আপনার ষষ্ঠ একক প্রদর্শনী। তো আয়োজনটি কেমন ছিল? উদ্বোধনী অনুষ্ঠানটি নিশ্চয়ই সেদিনই ছিল, আয়োজনটি কেমন ছিল সেটা সম্পর্কে শুনি। আমার এটা আর কি যে চিত্রশালার সবচেয়ে বড় গ্যালারি আমি করেছি এবং বড় একটা এক্সিবিশন করবো ভেবে, সেটার জন্য আয়োজন আমার খুব বড়ই ছিল। তো মাঝখানে একটু সমস্যা হয়ে গিয়েছিল যে আমার যে চিফ গেস্ট ছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী, তিনি হঠাৎ একটা ট্যুরে দেশের বাইরে চলে যাওয়ার কথা ছিল। তো এতে আমার মনটা একটু ভেঙে গিয়েছিল। তারপরে 2 দিন পরে আবার তিনি বললেন যে না, আমার সেটা ক্যান্সেল হয়েছে, অতএব আমি তোমার প্রদর্শনীতে আসছি। এবং তারপরে আবার নতুন করে পুরোদমে একটা এক্সিবিশন যেভাবে ওপেনিং করা হয় ঠিক সেভাবে অ্যারেঞ্জ করলাম এবং দর্শকও আসছে এবং শেষ পর্যন্ত উনি আসতে পেরেছিলেন। অন্যান্য অতিথি হিসেবে কারা ছিলেন? অন্যান্য অতিথি হিসেবে ছিলেন আমাদের রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী সাহেব, আর হচ্ছেন খান ব্রাদার্স গ্রুপের সিইও তোফায়েল কবির খান, তারা দুজনে এসেছিলেন। আর এমনি আমার বড় ভাই আর্টিস্ট, তারা অনেক আর্টিস্টরা ছিলেন, সবাই মিলে। আপনি তো বলছিলেন যে সাধারণ দর্শকও উপস্থিত ছিলেন, তো তাদের কাছ থেকে রিঅ্যাকশনটা কেমন পেয়েছেন? তাদের কাছ থেকে রিঅ্যাকশন হচ্ছে যে মানে এই সবাই তো নর্মাল পেন্টিং, ক্যানভাসে জল রং, তেল রং এগুলোই দেখে। তো আমারটা হচ্ছে অন্যরকম, যে আমি চটের উপরে ছবি আঁকি। তো সেই কারণে একটু দেখে অন্যরকমই লেগেছে সবাই একটু যে অন্য কিছু দেখলাম। এবং কোলাজ মাধ্যমে কিন্তু আপনার কাজগুলো আমরা দেখেছি। তো এই যে কোলাজ করলেন, কোলাজের ক্ষেত্রে আসলে কোন কোন বস্তুগুলোকে নির্বাচন করলেন? কোলাজ আর কি মানে এটা কোলাজ বলে, কিন্তু আমি এখানে ক্যানভাসের উপরে চট পেস্ট করি, তার উপরে আরও চট পেস্ট করি, যেটা আমরা অয়েল কালারে যখন কাজ করতাম স্টুডেন্ট থাকা অবস্থায়, মানে যে কালারের পেন্টিংয়ের ডেপথ আনার জন্য অনেকবার রং ব্যবহার করা হতো এবং রং যত মোটা হয় দেখতে ততটা আর কি ভালো লাগে। তো সেই থিওরিটাই আমাকে চটের উপরে করতে হয়। আমি এখন চটের উপরে চট পেস্ট করি, কোনো জায়গায় আছে ব্যান্ডেজ টাইপের নেটের কাপড় ব্যবহার করি, তারপরে কালার চট এগুলো ব্যবহার করি। তো সেই জন্য আমাকে আর কি অনেকে বলে যে এটা কোলাজের পর্যায়ে আসে, তবে এটা আমার পেন্টিং। মাধ্যম তো অ্যাক্রিলিক ছিল, কিন্তু এই যে অ্যাক্রিলিকের সাথে কোলাজের মিক্সড করার যে ভাবনাটা, এই ভাবনাটা কিভাবে এসেছিল? অ্যাক্রিলিক কালারটা এমন যে ওটা অনেকটা ফ্ল্যাট কালার, যেটাকে একবার দিয়ে দিলে ও একদম সলিড হয়ে বসে যায়। যেটা অয়েল কালারে আবার অনেক ডেপথ পাওয়া যায়, শেড পাওয়া যায়, ডেপথ আছে, ওয়েট আছে, কিন্তু অ্যাক্রিলিকে সেটা পাওয়া যায় না। এবং সেটা আনার জন্য আমাকে ওই চট পেস্ট করলে ফার্স্ট একটা গ্রাউন্ডে কালার দিয়ে ডিপ কালার দিলে সেটা ওই চটের ফাঁকাগুলোর ভিতরে ঢুকে যায়। তারপরে উপরে দিয়ে আবার আরেকটা ড্রাই ব্রাশ যখন টান দিই তখন ওই নিচের কালারটা দেখা যায়, উপরে আরেকটা নতুন লেয়ার লেয়ার বাই লেয়ার সেটা দেখলে পরে আমার ছবি দেখলে অনেক মনে হবে যে অনেক ভারী, অনেক মোটা লাগবে। কাছে যে দেখলেও ওটাই হয়, ফিল করে। অনেক আর্ট কালেক্টর আছে যারা কিনা আমার ছবি ওই ধরে দেখে, ছুঁয়ে দেখে যে এটা কি সারফেসটা কেমন। তো কিছুটা ইসের মধ্যে কিছু পেন্টিং আছে আমি বালু ব্যবহার করেছি, যেটা একটু থ্রেড তৈরি করেছে, ধার টেক্সচার তৈরি করার জন্য। এটা আমার বিষয়বস্তু হিসেবে কি ধরনের বিষয়বস্তু আপনি এখানে বেছে নিয়েছেন? বিষয় আমি প্রথমে যে কোনো জিনিস আমি চট ব্যবহার করি, তাই বলে একদম নতুন ফ্রেশ চট না। আমি বিভিন্ন বাজার থেকে, তারপরে দোকান থেকে, তারপরে বিভিন্ন জায়গা থেকে, এবং বাইরেও কোথাও যদি পাই যে একটা ইউজ চট, একটা ড্রয়িং, একটা সেলাই আছে, খুব সুন্দর একটা সেলাই আছে, হ্যান্ডেলটা দেখতে খুব সুন্দর, ভালো পছন্দ লাগে, তো সেগুলো আমি কালেকশন করে রেখে দিই। তারপর ওদেরকে যখন আমি বিছিয়ে ক্যানভাসের উপরে মেলে ধরি, তো তখন আমাকে ভাবতে হয় অনেক যে এটাকে কি করা যায়, কি করলে ও একটা ভালো পেন্টিং হবে যেটা মানুষ পছন্দ করতে পারে কিংবা রাখতে পারে। তো তখন আমি সেটাকে ওইভাবে গুছায় তারপরে ওকে কাজ শুরু করি এবং তারপরে থেকে কালার দেওয়া শুরু। কালারও অনেক সময় চেঞ্জ হয়, একটা কালার দিলাম হয়তো ভালো লাগছে না, একটু বেশি ডিপ। ইদানিং আমি একটু অ্যাশ কালারটা বেশি ব্যবহার করেছি, হোয়াইট, অ্যাশ, ব্ল্যাক। এটা এরকম কিন্তু হয় কখনো কখনো কোনো কালার খুব বেশি ভালো লাগে। আচ্ছা, কাজ করার আগে কি আপনার একটা লেআউট থাকে নাকি কাজ করতে করতে তখন সেই পেইন্টিংটা করা হয়? না, আমার কোনো লেআউট থাকে না। আমি ওই যে বললাম দেখে নিই, তারপরে সেটাকে কি বানানো যায়, তারপরে থেকে ওকে সেই চিন্তাটাকেই ওটার মধ্যে তুলে ধরতে চেষ্টা করি আর কি পরবর্তীতে। কারণ এই এক্সিবিশনটিতে মোট কতগুলি ছবি রেখেছেন? এই এক্সিবিশনটার মধ্যে প্রায় 84টা পেন্টিং আছে, ছোট বড় মিলিয়ে। সবচেয়ে ছোট সাইজটাই হচ্ছে 17 ইঞ্চি স্কোয়ার, আর সবচেয়ে বড়টা হচ্ছে 6 ফিট বাই 12 ফিট।
আচ্ছা, সবগুলো কি অ্যাক্রিলিকে করা? সব অ্যাক্রিলিকে করা। দুটো ছবি পেন্টিং আছে আমার অয়েল কালারে, সেই দুটো অয়েল কালার অন ক্যানভাস। এটা 1999 সালে আমার ফার্স্ট সোলো এক্সিবিশনের কাজ। আর আমি ছবি আঁকছি মানে এখন পর্যন্ত চলছে আর কি, 25 বছর হয়ে গেছে। 25 বছর চলছে, অনেক দিন। হ্যাঁ, যেহেতু বড় গ্যালারি, বড় জায়গা, আর অনেক ছবি লাগবে, সেজন্য আমি 84টি ছবি এখানে স্থান পেয়েছে। তো 84টি ছবি কি এই বছরই আঁকা না আগেকার ছবিগুলোও রেখেছেন এখানে? জি না, সেই জন্যই যে 25 বছরের জন্য মানে আমি পুরনো শুরু থেকে আমি এখন পর্যন্ত কি ধরনের ছবি এঁকেছি সেটার ধারণা মানুষ আমার এই প্রদর্শনীতে আসলে পাবে, যে আমি 1999 সালে 96 সালে কি ছবি এঁকেছিলাম আর এখন কি ছবি আঁকছি। ওটার জন্য আমার কিছু পুরনো ছবি 25 বছরের মেন কিছু কালেকশন আছে ছিল আমার, সেইগুলোকে আমি মানুষের জন্য আর কি এই প্রদর্শনীতে তুলে ধরেছি। আচ্ছা, এই প্রদর্শনীর নামকরণ করা হয়েছে ইনডিফিনিট ডিসপ্যাচ। তার নামকরণের ভাবনাটি একটু শুনি, যে কি ধরনের ভাবনা থেকে এই নামকরণটি করলেন? নামকরণটা আসলে আমরা ছবি আঁকি গত 3টা মাস ধরে। আমি টিভি দেখি না, পেপার পড়িনি। আমার ওয়াইফ, ছেলে মেয়ে আছে, তাদেরকেও আমি ওর বোনদের বাসা দিয়ে দিয়েছি, যে ওখান থেকে স্কুল করে, মানে আমি সম্পূর্ণ আলাদা ছিলাম এবং ছবি এঁকেছি। এবং আমাদের এক সিনিয়র ভাই আছেন আর্ট ক্রিটিক, তাকে আমি সবসময় আর কি হেল্প নেই। আমার ভাইও আর্টিস্ট, তারও সাহায্য নেই, দেখাই পেন্টিং কেমন হলো। তো ওই আর্ট ক্রিটিক যে মোস্তফা জামান ভাই, উনি আমার ছবি দেখেন, আমি ছবি আঁকার পরে ছবিটা ফটোগ্রাফ করে তার কাছে পাঠাই, যে ভাই এটা আঁকলাম কেমন হলো। তো সে ওই আমার কালেকশনগুলো দেখতে তারপর তাকে দিয়ে আমার এই ছবির এই নামকরণটি বাংলা অর্থটা একটু শুনি। নামকরণটি যে অনির্দিষ্ট, মানে ব্যাচ, আমি যে বললাম আমি নির্দিষ্ট করে কোনো কিছু করি না। অনির্দিষ্ট, যেটা ওই সুতা, দড়ি, সেলাই, এগুলো যে আছে, গিট, মানে দড়ির গিট দেওয়া আছে, মানে ফেলে দেওয়া জিনিস, মানে অগোছালো ভাবে কাজটা করা, এইজন্য হয়তো নামকরণ, ওই নামটা সেই কারণেই আসছে। উনি সেইভাবেই দেখেছে আমার ছবির মধ্যে। আপনারা গেলে দেখতে পাবেন যে অনেক ছবি আছে যে সুতলি পেঁচানো, গিট দেয়া, তারপরে যেগুলো আমি একটা পেন্টিং করতে যে উপর থেকে নিচ পর্যন্ত লাগানোর পর যে অংশটা কেটে ফেলেছি, সেটাও আবার পাশে আরেকটা ক্যানভাস পেপার রেখেছিলাম, ওটার মধ্যে পেস্ট করতাম। তো এইভাবে পেস্ট করতে করতে ওইটাও একটা পেন্টিং হয়ে গেছে। বাহ, এই বছরই আরো একটি প্রদর্শনী কিন্তু হয়েছে, এবং একক প্রদর্শনী। তো সেই প্রদর্শনীটা সম্পর্কে শুনি, যে সেখানে কি ধরনের ছবিগুলো রেখেছিলেন? এই বছরের প্রদর্শনী, গত বছর আমি একটা নিউ ইয়র্কে শো করে এসেছি, টু ম্যান শো আর কি, আমার ওয়াইফের। আর এই বছরে একটা শো ছিল, মানে আপনার যেটা ওয়ার্কশপে গিয়েছিলাম, ইন্টারন্যাশনাল ওয়ার্কশপ, চায়না, গত মাসেই ছিল সেটা, সাংহাইতে আমরা 19টা দেশ থেকে আর্টিস্ট এসেছিলেন, এবং আমিও সেখানে এই ছবি, এই চট নিয়ে গিয়েছি। ইন্টারন্যাশনাল এক্সিবিশনটা, এবং সামনে মাসেও কিন্তু আপনি আরো একটি ইন্টারন্যাশনাল এক্সিবিশনে যাচ্ছেন, তো সেটা সম্পর্কে শুনি। তো ওই সাংহাই ওখানে এক্সিবিশন ওয়ার্কশপ করে এসে এটা করলাম, এবং ওখানে থেকে আরেকটা জাপানে একটা শো অ্যারেঞ্জ করেছে ইন্টারন্যাশনাল আর্টিস্টদেরই। তো সেটা জানুয়ারি 3 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত হবে। তো সেটার জন্য আমি সব প্রিপারেশন করা আছে, রেডি করা আছে, দুটো ছবি সেখানে যাবে। এবং সেখান থেকে 11 তারিখে ওটা শেষ হলে 15 তারিখে আবার গুয়াহাটি, কলকাতা, আসামে একটা ওয়ার্কশপ আছে, সেখানেও আমার যাওয়ার আর কি ইচ্ছা আছে। আচ্ছা, এই যে বলছিলেন যে 25 বছরের যে শিল্পী জীবন, এর মধ্যে তো অবশ্যই অ্যাওয়ার্ডের প্রাপ্তিটা ঘটেছে। তো কি ধরনের অ্যাওয়ার্ড পেয়েছেন? কোন কোন জায়গা থেকে অ্যাওয়ার্ডগুলো পাওয়া হয়েছে? অ্যাওয়ার্ডগুলো পেয়েছিলাম, প্রথমটা যেটা একটা আমাদের চারুকলা ইনস্টিটিউটে আর কি, ওখানে কাজ করতাম অনেক, কিন্তু আমি একটু যে মানে রিয়েলিস্টিকের বাইরে কাজ করতাম, অ্যাবস্ট্রাক্টের কাজ যেটা হতো। তো সেইভাবে একটা সম্মান পুরস্কার পেয়েছিলাম। আর বেস্ট প্রাইজটা পেয়েছি 2000 সালে, যে তরুণ শিল্পী প্রদর্শনী হয় শিল্পকলা একাডেমিতে, সেটার মধ্যে, এবং সকল মাধ্যমে শ্রেষ্ঠ পুরস্কারটা আমি পেয়েছিলাম। এবং ওখান থেকে আমার এই চটের উপরে ছবি আঁকা শুরু, এবং আমি প্রথম চটের উপর 4 ফিট স্কোয়ারে 4টা ছবি আঁকি, 3টা, সেখান থেকে 2টা আমার এই প্রদর্শনীতে সিলেকশন আর কি হয়। এবং সেখানে মানে সবাইকে পিছনে ফেলে আর কি, যে ওই 2টা ছবি নতুন মিডিয়া, নতুন মাধ্যম, নতুন রং, সবকিছু মিলিয়ে আর কি পরে আমি শ্রেষ্ঠ পুরস্কারটা পেয়েছিলাম। আপনার পড়াশোনা তো বললেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পড়া, সেখান থেকে শুরুটা। তো প্রত্যেকটা শিল্পীর কিন্তু একটা ইচ্ছা থাকে নিজেকে আসলে কোন জায়গাটাতে সে দেখতে চায়। আপনার ক্ষেত্রে সেই ইচ্ছাটা কি?
ইচ্ছাটা আমি আমার যখন প্রি ডিগ্রি আমরা ফার্স্ট ক্লাস শুরু করি তখন আমাদের শিক্ষক ছিলেন শিশির ভট্টাচার্য। তিনি আমাদের দেশে একজন শ্রেষ্ঠ কার্টুনিস্ট। তো তার ক্লাস করতাম, সে একটা ইচ্ছা ড্রয়িং তারই দেখেছি, কিন্তু সে আমাকে আমাদের ক্লাসেই যেহেতু 60 জন স্টুডেন্ট, তো সবাই তো আর আর্টিস্ট হলে সবাই তো আর একরকম ছবি আঁকবে না। তো তখন ওই স্যার বলেছিলেন যে তোমরা একাডেমিক কাজ করো, পাশাপাশি একটা নিজেকে স্টাইল তৈরি করার চেষ্টা করো। এবং তখন থেকে এইটা মাথায় ছিল এবং সেখান থেকে আমি একটা স্টাইলের জন্য অনেক কাজ করেছি। 99 প্রথম দিকে আমি তখন পরিবেশ গাছপালা কেটে যে একটাই করা হয়, মানুষ আমাদের জন্যই ক্ষতি, আমরাই কাটি, আমাদের জীবনকে ধ্বংস করি। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আপনি এর মধ্যে একটা স্টাইল ডেভেলপ করে ফেলেছেন। আমরা আশা করছি যে এই স্টাইলটা নিয়ে আরো আপনি অনেক কাজ করবেন এবং এই স্টাইলে মানুষ আপনাকে চিনবে। আমাদের অনুষ্ঠানে এসেছেন, অনেক ধন্যবাদ এবং আপনার এই চলতি প্রদর্শনী সাফল্য কামনা করছি। আপনাকেও ধন্যবাদ আর শুভ সন্ধ্যাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7ম তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবার সুস্থ ও সুন্দর জীবনের প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি।